ছোট থেকেই শুনেছি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয় বা হারিয়ে যেতে হয়। বিজ্ঞানও কিন্তু একই কথা বলে, নিজেকে পরিবর্তন করতে হবে প্রতিনিয়ত, না হলেই সময়ের রথ তোমাকে পিষে চলে যাবে সামনের দিকে। তবে এটা কিন্তু শুধুমাত্র যাদের প্রাণ আছে বা যাদের নিজেদেরকে পরিবর্তনের ক্ষমতা আছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যাদের প্রাণ নেই, যাদের নিজেদেরকে পাল্টানোর কোনো ক্ষমতা নেই। কিন্তু সময়ের রথে চলতে চলতে আমরা ভুলে যাই পিছন ফিরে তাকাতে। আমরা ভুলে যাই তাদের অবদান, যারা সেই সময়টাতে না থাকলে সময়ের চাকাটা হয়তো এগোতোই না। তবে একবার যখন পিছনের দিকে হাঁটার পরিকল্পনা করেই নিয়েছি, তখন না হয় সেই জিনিসগুলোর কথাই বলি যারা আমার শৈশবটাকে ভরিয়ে রেখেছিল, কিন্তু সময়ের নিষ্ঠুরতার সঙ্গে নিজেদেরকে আর আপগ্রেডেড করতে পারেনি। তাই পিছিয়ে পড়তে পড়তে আজ প্রায় অবলুপ্তির পথে। তবে অতটা পিছিয়ে যাওয়ার আগে আপনারা বলুন, কেমন লাগছে এই এপিসোডগুলো? আপনাদের কি ভালো লাগছে এই সিরিজটা? আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর কোনো এপিসোড সম্বন্ধে অনুরোধ থাকলেও সেটা অবশ্যই জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ করা এপিসোড নিয়েও একটা এপিসোড বানানোর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তবে কিছুক্ষণের জন্য হলেও ঘড়ির কাঁটাকে একটু উল্টো দিকে ঘুরিয়েই আজকের পর্বটাকে শুরু করছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমার বাড়ি না একদম বড় রাস্তার ওপর, সেই কারণে মাঝে সাঝে এই গাড়ি ঘোড়ার শব্দ আপনারা আমার এই ভয়েস ওভারের সাথে সাথে শুনতে পারবেন। সেই কারণেই একটু ক্ষমা ঘেন্না করে নেবেন এই শব্দগুলোকে। অনেকে এই জিনিসটাকে কোনো রেস্টুরেন্ট বা মিউজিয়াম বা কোনো পুরনো বাড়ির তাকে নয়তো কোনো পুরনো দিনের মুভিতে নিশ্চয়ই দেখেছেন। কি জিনিসের কথা বলছি বলুন তো? হ্যাঁ, আমি পুরনো দিনের ঘোরানো ল্যান্ডফোনের কথা বলছি। এটা সঠিক নাম আমার জানা নেই, তবে আমরা এটাকে ঘোরানো ফোনই বলতাম। আমাদের বাড়িতে আমার শেষ দাদুর ঠিক এরকম একটা ফোন ছিল, সেটা অবশ্য খারাপ ছিল। তাই ছোটবেলাতে আমি আর আমার ছোট কাকা মানে কুট্টি এই ল্যান্ডফোন নিয়ে প্রচুর খেলেছি। এই ফোনটাতে কিন্তু ডায়ালিংয়ের কোনো বাটন ছিল না। ওই ডায়ালিংয়ের গোল চাকতিটা দেখছেন না, ওই চাকতিটার উপরই নাম্বারগুলো থাকতো এবং নাম্বারগুলোর ওপর এক একটা গর্ত করা থাকতো। ওখানে যে পিন মতোর জিনিসটা আছে, অত অবধি যে নাম্বারটাকে ডায়াল করতে হবে তার গর্তে হাত দিয়ে ওই পিন অবধি নাম্বারটাকে ঘুরিয়ে ডায়াল করতে হতো। এভাবেই একের পর এক নাম্বার ডায়াল করেই ফোন করা হতো। ছোটবেলায় ওই মিছিমিছি কত নাম্বার ডায়াল করে যে আমরা মিছিমিছি ফোন করেছি আর কথা বলেছি তার কোনো হিসেব নেই। তবে এখন বাড়িতে আর সেটাকে খুঁজে পাই না। ওটা হয়তো সময়ের পথে চলতে চলতে হারিয়ে গেছে, তবে তার স্মৃতি কিন্তু আমার মনে এখনো জ্বলজ্বল করছে। যখন ল্যান্ডফোনের কথাই চলছে তখন না হয় আর একটু ল্যান্ডফোনের কথাই বলি। আমরা যখন ছোট ছোট তখন তার মোবাইল অতটা ওঠেনি, তখন প্রত্যেকের বাড়িতেই ল্যান্ডফোন। আমাদের বাড়িতেও ছিল দুটো, একটা একতলায় থাকতো আর একটা দোতলাতে। তখন ফোন বাজলেই ওটাকে ধরার একটা আলাদা নেশা থাকতো। কি অদ্ভুত ছিল না? ল্যান্ডফোনে তো কারোর নাম্বার সেভ করা যেত না, শুধু গলা চিনেই বোঝা যেত অপর দিকের মানুষটা কে। এক একজনের হ্যালো বলার স্টাইল হতো এক এক রকম। ফোন ধরেই হ্যালো শুনলেই তাকে চেনা যেত। তবে এখন তাই হ্যালো বলার ব্যবহারটা অনেকটাই কমে গেছে। তবে এটা কিন্তু আমার একান্ত নিজস্ব উপলব্ধি। আমরা যখন ছোট ছোট তখন তো আমাদেরকে খুব একটা ফোন রিসিভ করতে দেয়া হতো না, তবে আমাদের শেখানো হয়েছিল
ফোন এলে ফোন ধরে কিভাবে কথা বলতে হবে। ফোনটা 2-3 বার রিং করলেই রিসিভারটাকে ধরে আগে জিজ্ঞেস করতে হবে কে বলছেন এবং কাকে চাই। কোনো চেনা মানুষের ফোন এলে তাকে আগে জিজ্ঞেস করতে হবে আপনি কেমন আছেন, জেনে বাড়ির যে কোনো বড় কাউকে ডেকে দিতে হবে। আর কোনো অচেনা মানুষ ফোন করলে কে ফোন করছে আর সে কার সঙ্গে কথা বলতে চায় এই নাম দুটো খুব ভালো করে জেনে তারপর বলতে হবে আপনি ধরুন আমি অমুক জনকে ডেকে দিচ্ছি। আর এইখানেই হতো আসল সমস্যা। ফোনের ওপারের মানুষটি বলেছে হয়তো করবাবু বা কর স্যার আছেন, আর তখন তো বাড়িতে প্রচুর করবাবু প্রচুর কর স্যার, আর তখন তো বাড়িতে সবাই করবাবু সবাই কর স্যার। তো ফোনের অপর দিকের মানুষটি যদি তার নাম বলে দিত তবে তো ঠিক আছে, কিন্তু যদি সে নাম না বলতো তবে আমাকে জিজ্ঞেস করতে হতো আপনি কোন করবাবুর সঙ্গে কথা বলতে চাইছেন, এস কে কর, কে কর না এই কর। এই নিয়ে একটা আলাদাই মজার ব্যাপার হতো। অনেকবার তো হয়েছে ফোনের অপর প্রান্তের মানুষটা যে কর স্যারের সঙ্গে কথা বলতে চেয়েছে আমি তাকে ফোন না দিয়ে অন্যজনকে ফোন দিয়ে দিয়েছি। তবে তখন কিন্তু আমার চেনা পরিচিত কিছু মানুষজনের ফোন নাম্বার একদম মুখস্থ থাকতো। ওই 8টা ডিজিটের নাম্বার বলারও একটা অন্যরকম ছন্দ থাকতো। সেই ছন্দ মেনে মেনেই আমাদেরকে কিন্তু শেখানো হতো নাম্বারগুলোকে বলা। আর নিজেদের বাড়ির নাম্বার তো মুখস্থ রাখতেই হবে, হারিয়ে গেলে নাম্বার না বলতে পারলে তো ভারী সমস্যার ব্যাপার। তাই নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, নিজের বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার সব মুখস্থ রাখতে হতো। আবার মাঝে মাঝে দাদুরা পড়াও ধরতো, তার সাথে বাড়ির সব মানুষজনের ভালো নাম কি সেটাও আমাদের শেখানো হতো। এখন তো আর কেউ টেলিফোন ডায়েরি মেনটেন করে না, তবে ছোটবেলাতে এটাই ছিল কিন্তু যোগাযোগের মূল অস্ত্র। ওই ডায়েরিতে শুধু কন্ট্যাক্ট নাম্বারই নয়, মাঝে মাঝে তাদের অ্যাড্রেসও লিখে রাখতো মাম্মা। আর কাউকে ফোন করতে হলেই মাম্মা বলতো ওই ডায়েরিটাকে নিয়ে আসতে। একটা নির্দিষ্ট জায়গায় রাখা থাকতো সেই ডায়েরিটা, তাকে কেউ সরাতে পারতো না এই জায়গা থেকে। নামের প্রথম অ্যালফাবেট দিয়েই খোঁজা হতো তার নাম্বার। আর টেলিফোন ডায়েরিতে সময়টা একটু বেশি লাগতো বটে, কিন্তু ওই নাম্বার খুঁজে বাটন টিপে ডায়াল করে তার সঙ্গে কথা বলার মধ্যে মজাটাও থাকতো অনেকটাই, যেন কত কষ্ট করে কেষ্টে পাবার মতো ব্যাপার। তবে তখন কিন্তু আরও একটা প্রবলেম হতো, ওই ডায়াল করতে গিয়ে হয়তো ডায়াল টাইম পেরিয়ে গেল, তখন আবার রিসিভার রেখে আবার রিডায়াল করো, বা লাইন এনগেজ এলো বা সে হয়তো ফোন ধরতে পারলো না, তখন তার কাছে কিন্তু কোনো নোটিফিকেশনও গেল না, মানে সে জানতেও পারলো না কে তাকে ফোন করছিল। ভাবুন একবার, মিসড কলের কোনো কনসেপ্টই নেই। তবে পরে অবশ্য নতুন ল্যান্ডফোনের মডেলে রিডায়ালিং অপশনটাও ছিল। সেই সময় আমার একটা নেশা ছিল, কারুর বাড়ি গেলেই তাদের ল্যান্ডফোনটাকে দেখতাম। কি সুন্দর সুন্দর ল্যান্ডফোনের মডেল এসেছিল মার্কেটে, কারুর রংটা দারুণ, নয়তো কারুর মডেলটাই হেব্বি সুন্দর দেখতে, কোনোটা আবার খুব স্টাইলিশ। আবার কিছু কিছু ল্যান্ডফোন তো স্ক্রিনওয়ালা হতো, তাতে আবার স্ক্রিনে নাম্বার শো করতো। আবার কি সুন্দর সুন্দর টেলিফোন কভার পাওয়া যেত। মা তো হাতিবাগান থেকে ওই ভাল্লুকের মুখ আঁকা টেলিফোন কভার কিনে আনতো। কিছু কিছু জনের বাড়িতে দেখেছি হাতে লখনৌ চিকনের কাজ করা ল্যান্ডফোনের কভার ইউজ করতে, কিছু কিছু জনের আবার কুরুশে বোনা কভার। তবে এই ল্যান্ডফোন ছাড়াও আমাদের বাড়িতে কর্ডলেস ছিল, সেটা দোতলাতে লাগানো থাকতো, আবার ওটাই নিচের ফোনের এক্সটেনশন ছিল। তখন তো এই এক্সটেনশন ব্যাপারটা অতটা বুঝতাম না। ফোন রিং করলে কেউ দোতলাতে থাকলে চেঁচিয়ে বলতো আমি ওপর থেকে ধরছি,
আর আমাদের কাজ ছিল কর্ডলেসটাকে এর ওর ঘরে নিয়ে যাওয়া। তখন আসলে মানুষ একে অপরের কাছে অতটা তো ইজি টু অ্যাভেলেবেল ছিল না। তাই মনে হয় মানুষের মধ্যেকার রিলেশনগুলো একদম অন্যরকম ছিল। কত গুছিয়ে কথা বলতে পারতো সবাই, কারণ সময় যে অল্প, তার মধ্যে সব কথা বলতে হবে, এইসব আনলিমিটেডের ব্যাপার যে ছিল না। আর মাসের শেষে টেলিফোন বিল যদি বেশি আসে তবে হয়ে গেল, তখন যেটা হবে এই মাসে কে বেশি কথা বলেছে, তো এটা কিন্তু তার ফার্স্ট ওয়ার্নিং। তখন কতদিন পর পর এক একজনের সাথে কথা হতো, তবে তাদের মধ্যেকার রিলেশনগুলো কিন্তু একই রকম থাকতো। অভিযোগটাও মনে হয় অনেকটাই কম হতো। তবে যাই হোক না কেন, ল্যান্ডফোন মানেই একটা নির্দিষ্ট টেবিল বা টুল, তাতে ভালো করে টেবিল ক্লথ পাতা, পাশে নয় চেয়ার, তা নইলে সোফা, নয়তো বসার কোনো বস্তু থাকবেই। কি সুন্দর করে ঘরের একটা কর্নার নিজের জন্য বানিয়ে নিয়েছিল এই ল্যান্ডফোনটা। শুধু সময়ের আবর্তে নিজের জায়গাটা কি স্থির করতে পারলো না বেচারা। অনেক তো বললাম ল্যান্ডফোনের কথা, এবার না হয় একটু মোবাইলের গল্পে যাওয়া যাক। আমাদের বাড়িতে বাবাই মনে হয় প্রথম যে মোবাইল কিনেছিল, মটোরোলার অ্যান্টেনাওয়ালা গাপ্তা একটা ফোন, যেটা না ছিল ক্যামেরা, না ছিল বড় স্ক্রিন, না স্টোরেজ স্পেস। তার ব্যাটারির ওজনই ছিল প্রায় 500 গ্রাম মতো। শুধু মনে হয় ফোনটাই করা যেত, তবে ওটার আরও একটা ব্যবহার হতে পারত, তার সেলফ ডিফেন্সের জন্য। ওইটা কাউকে টিপ করে ছুঁড়ে মারলে সে সেখানেই স্পটেড। তবে প্রথম ফোনকে কেই বা ছুঁড়ে মারবে, ওটা তো তখন বাবার এক খোকা। এই খোকা খুকির কেসটা নিয়ে পরে কখনো কথা বলবো। এই মোবাইল ফোনের স্মৃতি কিন্তু আমার মেমোরিতে একদমই নেই, তাই বাবার কাছেই জানতে পারলাম তখন কিন্তু ফোনগুলোর চার্জ থাকতো অনেক দিন পর্যন্ত, প্রায় 7 দিন চার্জ না দিয়ে রাখা যেত। আসলে তখন ফোন ধরা আর ফোন করা ছাড়া তো মোবাইলের আর কোনো ফাংশনই নেই। তবে তখন কিন্তু মেসেজ করা যেত, আর মেসেজ ছিল ফ্রি। তবে ইনকামিং কলের জন্য চার্জ লাগতো ওই 2 টাকা প্রতি মিনিট, আর আউটগোয়িংয়ে 16 টাকা প্রতি মিনিট। তখন টেলিকম কোম্পানি বলতে কম্যান্ড, হাজ আর বিএসএনএল। বাবা প্রথম পোস্টপেড সিম নিয়েছিল, নিয়মও মনে হয় সেটাই ছিল। 2 বছর পোস্টপেড ইউজ করার পর প্রিপেডে শিফট করে হাজের হাত ধরে। বাবা প্রথম 2টো ফোনই ছিল মটোরোলার, তবে তারপর যেই নোকিয়ার সঙ্গে হ্যান্ডশেক করলো তা চলেছিল বহুদিন পর্যন্ত। নোকিয়ার ওই 2টো হাত যখন এগিয়ে এসে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করত, কি ভালো যে দেখতে লাগতো তাকে, কি বলবো। ব্যাকগ্রাউন্ডে আবার মিউজিকও থাকতো। ফোন অন হলেই আমি হাঁ করে তাকিয়ে থাকতাম স্ক্রিনের দিকে, শুধু এই জিনিসটা দেখার জন্য। আস্তে আস্তে আমাদের চোখের সামনেই মোবাইলগুলোকে কেমন আপগ্রেড করতে দেখেছি। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি আমরা মোবাইলকে বড় হতে দেখেছি। আস্তে আস্তে কালার মোবাইল এলো, তাতে ক্যামেরা এলো, FM অ্যাড হলো, তার সাইজও অনেক ছোট হলো। কদিন পর তো ফ্লিপ আপ মোবাইল, কি স্লাইড ইন মোবাইল সবই দেখলাম। তারপর আবার কোয়াড্রি মোবাইলও এলো। তবে এই সব মোবাইলে কিন্তু আনস্মার্ট মোবাইল। সেই আনস্মার্টকেও স্মার্ট হতে দেখলাম। আর এখন তো তার আবার বুদ্ধিমত্তার আগমন ঘটেছে। তবে সেই পুরনো দিনের ফোনের মডেলগুলোর প্রতি আলাদাই একটা টান আছে। মনে আছে তাদের পেছনে কেউ কেউ একটা স্টিকার লাগাতো, আর ওই মোবাইলে ফোন এলেই সেটা নানা রঙের আলোয় জ্বলতে থাকতো এবং তার থেকে একটা সাউন্ডও বেরোতো। এখনকার স্মার্টফোনগুলো যতই তাদের পোক করুক না কেন, তাদের ডিউরেবিলিটির কাছে
তারা কিছুই না। আমার জীবনের প্রথম ফোনটাও কিন্তু আজমাটি ছিল, আর তা নোকিয়ারই ছিল। মাধ্যমিক পাশ করার পর বাবা মা আমাকে কিনে দিয়েছিল আমার প্রথম ফোন, যা পুরো আমার একার। তাই নোকিয়ার ওই আনস্মার্ট ফোনগুলোর প্রতি টানটা একটু বেশি। তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে অনেক ফোনের এক্সপিরিয়েন্স তো করবই। কিছু কিছু জনকে আবার নিজের কাছেও রাখবো বেশ কয়েকদিন পর্যন্ত। কিন্তু এই পুরনো আনস্মার্ট ফোনগুলো সময়ের গতিপথে হারিয়ে গেলেও আমার মনের সীমারেখাকে পার করতে পারবে না। তারা সেখানেই থেকে যাবে শেষ পর্যন্ত। তবে আজ এখানেই শেষ করি। আবার ইচ্ছে হলে সময়কে উল্টো দিকে ঘুরিয়ে চলে যাব, নয় সেই শৈশবের দুপুরে। আজ ফোন হলো, সেদিন না হয় অন্য কিছু নিয়ে স্মৃতিচারণ করব। তবে আজ আসি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর শৈশবের দুপুরগুলোকে সতেজ রাখবেন। ওগুলোকে শুকনো হতে দেবেন না যেন।